দেখুন, আমাদের দেশের মধ্যে আমরা 90% মানুষই গরিব। আর 90% মানুষকে গরিব বলার কারণ হলো আজকাল মধ্যবিত্তদের অবস্থাও গরিবদেরই মতো। এখন এই যে আমরা 90% মানুষই গরিব, এর জন্য আমরা কাকে দায়ী করব? এখন এই প্রশ্নটি যদি আপনি ওই 90% মানুষদের করে থাকেন, তাহলে ওরা কী উত্তর দেবে জানেন? সবচেয়ে বেশি মানুষ যেটা বলবে সেটি হলো সরকারের দোষ। এর পরের মানুষগুলো বলবে আমার ভাগ্যের দোষ। আর বাকি বেশিরভাগ মানুষরা বলবে সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যে ধনী হওয়া লেখেই নি, তাই হয়তো আমি ধনী হতেই পারছি না। আর স্বাভাবিকভাবে এই কথাগুলোই 90% মানুষের মাথায় আসবে। কিন্তু আসলে এগুলোর মধ্যে কোনোটাই সত্য নয়। তাহলে আসল সত্য কোনটি? দেখুন, এর উত্তর আমি আপনাদের সকলকে এক লাইনের মধ্যেই দিতে পারতাম, কিন্তু আপনারা সেটা শুনে মানতেনও না আর বিশ্বাসও করতেন না। তাই আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। একটি গ্রামে দুই বন্ধু পাশাপাশি বসবাস করত। একজন ছিল খুবই গরিব, যে কি সারাদিন নদীতে মাছ ধরে কোনোভাবে সংসার চালাতেন, আর তার পাশের বন্ধুটি ছিল খুবই ধনী এবং সে এখন আর কোনো কাজ করে না, শুধু বসে বসে টাকা ইনকাম করে। কিন্তু মজার ব্যাপার হলো কিছু বছর আগে তারা দুজনেই সেম অবস্থায় ছিল, মানে দুজনেই মাছ ধরত। এখন এই প্রথম ব্যক্তি সবসময় সৃষ্টিকর্তাকে বিচার দিয়েই যাচ্ছে যে এত পরিশ্রমের পরও সৃষ্টিকর্তা কেন তাকে ধনী করছেন। এখন এই বারবার সৃষ্টিকর্তাকে দোষারোপ করার জন্য সৃষ্টিকর্তা তাকে স্বপ্নের মাধ্যমে দেখালেন যে সৃষ্টিকর্তা কেন তার বন্ধুকে এত ধন সম্পত্তি দিয়েছেন এবং সে কেন এখনও গরিবই আছে। কিছু বছর আগে তারা দুজনেই সেম নদীতে মাছ ধরত। তারা যখন প্রথম মাছ ধরা শুরু করেছিল, তারা প্রথম দিন 10টি করে মাছ পেয়েছিল। প্রথম ব্যক্তি সেই 10টি মাছকে 1000 টাকায় বিক্রি করে এবং যা টাকা সংসারের জন্য প্রয়োজন সেগুলোকে খরচ করে। বাকি বাঁচা টাকাগুলিকে মজ মস্তিতে ব্যয় করে ফেলে। এবং দ্বিতীয় ব্যক্তিও সেই 10টি মাছই পায় এবং 10টি মাছকে 1000 টাকায় বিক্রি করে 500 টাকায় তার সংসার চালায়, যেটা তার পুরো পরিবারের জন্য যথেষ্ট ছিল। আর বাকি 500 টাকা সে জমিয়ে রাখে। এর পর দিন দ্বিতীয় ব্যক্তি সেম কাজ করে, 500 টাকায় তার সংসার চালিয়ে বাকি 500 টাকা জমিয়ে রাখে এবং সে এই দুদিনে 1000 টাকা জমিয়ে ফেলেন। আর প্রথম ব্যক্তিও একই কাজ করে, তার সংসারের খরচের পর যা টাকা থাকে সেগুলোকে মজ মস্তিতে ব্যয় করে ফেলে। এবং সেই দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিটিকে যখন বললেন, ভাই আপনি সব টাকা কেন খরচ করে ফেলেন, কিছু টাকা তো জমিয়েও রাখতে পারেন অন্য বিজনেসের জন্য বা অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য, তখন সেই প্রথম ব্যক্তি তাকে উত্তরে বলে, আরে ভাই টাকাই তো আয় করি অল্প, আর জীবনে যদি সকালরাতে খরচা না করি তাহলে টাকাই তো কামানো বৃথা। আর এমন করে তাদের কথাবার্তা শেষ হয়। এর পরের দিন সেই দ্বিতীয় ব্যক্তি তার জমানো 1000 টাকার মধ্যে 600 টাকায় একটি মাছ ধরার ছিপ কেনে এবং বাকি 400 টাকায় সে একটি লোক রাখে যে প্রত্যেক দিন তার জন্য নদী থেকে মাছ ধরবে এবং সেই দ্বিতীয় ব্যক্তিটি তাকে 400 টাকা রোজ দেবে। আর এর পরের দিন থেকে সে প্রত্যেক দিন 20টি করে মাছ পেত। সে নিজে 10টা ধরত এবং তার রাখা লোকটি 10টা ধরত। অপরদিকে সেই প্রথম ব্যক্তিটি সেই একই কাজ করতে থাকলো। আর এভাবে 1 মাস পর সেই দ্বিতীয় ব্যক্তিটির জন্য প্রায় 5 জন কাজ করতে লাগলো এবং সে প্রতিদিন 50টি করে মাছ আর নিজের 10টি, মোট 60টি করে মাছ পেতে লাগলো, যার বাজার মূল্য সেই সময় ছিল 6000 টাকা। এরপর থেকে সে তার ফ্যামিলিকে আরও কমফোর্টেবল লাইফ দেওয়ার জন্য আরও বেশি টাকা খরচ করার পরও প্রতিদিন 3500 টাকা করে জমাতে থাকলো। আর এভাবে করেই সেই দ্বিতীয় ব্যক্তি কিছু সময় পর নিজে থেকে আর মাছ ধরতে যেত না, বরং সে এটাকে একটা বিজনেসে পরিণত করে দিয়েছিল। এবং এই সকল বিজনেসে যখন যা সমস্যা আসে সে এই সকল সমস্যাগুলিকে বাড়িতে বসে বসেই সমাধান করতে লাগলো। অর্থাৎ সে তার এই পরিশ্রমের কাজটিকে একটু মাথা কাটিয়ে এবং কিছু টাকা দিয়ে একটি বড় ব্যবসায় কনভার্ট করে ফেলেছে। তারপর কিছু বছর পর দেখা যায় সেই দ্বিতীয় ব্যক্তি এখন অনেক ধনী হয়ে গিয়েছে আর আজ সে এত ভালো অবস্থায় চলে এসেছে। অপরদিকে সেই প্রথম ব্যক্তির যেটুকু টাকা বাঁচত সেটিকে সে এখনও মজমস্তিতে খরচা করে এবং এখনও সে আগের মতন গরিবই আর ততটাই পরিশ্রমী করে। এখন প্রথম ব্যক্তিটির যেটি ভুল ছিল, সে যত টাকা ইনকাম করত সব টাকাই খরচা করে ফেলত। আর দ্বিতীয় ভুল যেটি ছিল, সে পরিশ্রম করতো ঠিকই, কিন্তু সে একটু মাথা খাটিয়ে কখনো কোনো প্ল্যান করে আরও ইনকামের কোনো উপায় বার করার চেষ্টাই করেনি। তাই সে যতই পরিশ্রম করুক না কেন সে কখনো উন্নতির মুখই দেখেনি। আর এজন্য বলা হয় শুধু পরিশ্রমই আপনাকে ধনী করে না, সাথে প্রয়োজন হয় বুদ্ধি আর প্ল্যানে। তাই সবসময় চেষ্টা করবেন নিজে যত টাকা আয় করুন না কেন তা থেকে প্রয়োজনীয় টাকাই আপনার সংসার চালান এবং বাকি টাকা জমিয়ে রাখুন ভবিষ্যতে কিছু করার জন্য।
দেখুন, প্রত্যেকটা লোকই যারা এখন খুবই সফল তারা সকলেই কোনো প্ল্যান করে অথবা কোনো ব্যবসা করেই আজ এই পর্যায়ে বসে আছে। তাই আপনিও সারা জীবন কাজ করে যাওয়ার চিন্তাধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আশা করছি আপনারা এই গল্পটি থেকে এটা বুঝতে পারলেন যে সেই প্রথম ব্যক্তি কেন এত গরিব এবং সেই দ্বিতীয় ব্যক্তি কেন এত ধনী। এবার এই গল্পের দ্বিতীয় ব্যক্তিটি কিভাবে এত সফল হলো এটা তো জানলাম, কিন্তু আমরা সবাই কিভাবে এত সফল হব চলুন জানা যাক এই 3টি পয়েন্টের সাহায্যে। প্রথম পয়েন্ট, সেভ ফার্স্ট। দেখুন, আমরা সবাই কোনো না কোনো কাজ করে টাকা আয় করে থাকি, কিন্তু আমরা সবাই টাকা বাঁচিয়ে রাখতে পারি না। অর্থাৎ আমরা যত টাকা ইনকাম করি মাসে সব টাকা খরচা করে ফেলি। এমনকি অনেকে এমনও আছে যারা টাকা ধার নেই ফালতু খরচা করার জন্য। তাই সর্বপ্রথম আপনাকে এই ফালতু খরচা থেকে বাঁচতে হবে। আপনি মাসে যত টাকা ইনকাম করুন না কেন, সর্বপ্রথম আপনার যেই পরিমাণ টাকা আপনার সংসারের ভালোভাবে চালানোর জন্য প্রয়োজন সেই টাকা থেকে আলাদা করে নিন এবং বাকি বেঁচে থাকা টাকাটিকে আলাদা করে ফেলুন। এবার আপনি আপনার সংসার চালানোর জন্য যেই টাকাটাকে আলাদা করেছেন সেই টাকা দিয়ে আপনার সংসারের যাবতীয় জিনিস কিনে ফেলুন। তারপর বাকি টাকাটিকে একটি আলাদা সেফ জায়গায় জমিয়ে রাখুন অথবা ইনভেস্ট করতে থাকুন। এখন আবার অনেক এমন লোকও আছেন যারা বলবে যে ভাই, আমি তো সংসার চালানোর মতন টাকা ইনকামই করতে পারি না। তাদের আমি সর্বপ্রথম টাকা জমানোর কথা তো মোটেই বলবো না, বরং এটা বলবো যে আপনি যেই কাজের দ্বারা ইনকাম করেন সেই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন অথবা আরও অন্যান্য কাজ করে আপনার ইনকাম বাড়ানোর চেষ্টা করুন। তারপর আপনি জমানো বা ইনভেস্ট করা শুরু করতে পারেন। দ্বিতীয় পয়েন্ট, মেক এ প্ল্যান। এবার আপনি তো প্রায় 6 মাস অথবা 1 বছর টাকা জমালেন বা ইনভেস্ট করলেন। এখন সেই টাকাটাকে নিয়ে কী করবেন? দেখুন, আপনি যদি ইনভেস্টমেন্ট করে আপনার টাকাটাকে বাড়াতে চান সেক্ষেত্রে আপনার অনেক সময় তো লাগবেই, কিন্তু আপনি টাকাটিকে ইনভেস্টমেন্টের দ্বারা অনেক বেশি বাড়াতে পারবেন না। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনার ওই জমানো টাকাগুলিকে আপনি একটি নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এবার আপনি হুট করে তার ব্যবসা শুরু করতে পারবেন না, তাই আপনাকে টাকা জমানোর সাথে সাথে একটা ফিউচার প্ল্যানিংও করতে হবে যে আপনি ভবিষ্যতে এই টাকাগুলি নিয়ে এমন কোন ব্যবসা করতে পারবেন যার দ্বারা আপনার একটা ভালো পরিমাণ টাকা আয় হবে এবং সেই ব্যবসাটিতে আপনার সমস্ত টাকা ডুবেও যাবে না। দেখুন, একটি ব্যবসাকে সফলভাবে চালানোর জন্য আপনার অনেকগুলি স্কিলের প্রয়োজন পড়বে। তাই আপনি যদি একদম প্রথম পর্যায়ে ধরেই ব্যবসা শুরু করেন তাহলে সেটা আপনার জন্য অনেকটা খারাপ হতে পারে। তাই আপনি যদি কোনো একটি কাজকে 4-5 বছর ধরে করে যান তাহলে আপনি সেই রিলেটেডই একটি ব্যবসা শুরু করতে পারেন, কারণ আপনার ওই ব্যবসার ব্যাপারে অনেকগুলি নলেজ এবং টেকনিক আগে থেকেই জানা থাকবে, যার কারণে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। এবার আপনি যদি একজন এমন ব্যক্তি হয়ে থাকেন যার কোনো কাজের বা ব্যবসার ব্যাপারে কোনো আইডিয়াই নেই, সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন বই পড়তে পারেন অথবা আপনি যেই ব্যবসা করতে চান সেই ব্যবসা রিলেটেড মার্কেট রিসার্চ অথবা একটি প্ল্যান বানাতে পারেন এবং স্টেপ বাই স্টেপ প্ল্যান বানিয়ে আপনি সেই ব্যবসাটিকে শুরু করতে পারেন। তৃতীয় পয়েন্ট, পিপল ম্যানেজমেন্ট। এইবার আপনি ব্যবসা তো শুরু করলেন ঠিকই, কিন্তু যে কোনো ব্যবসাকে একটি সফল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলি লোকের প্রয়োজন হয়। অর্থাৎ আপনি একাই পুরো ব্যবসাটিকে কোনোভাবেই সামলাতে পারবেন না। হ্যাঁ, সামলাতে পারবেন তখনই যখন আপনি এটিকে একটি স্মল বিজনেস হিসেবে অপারেট করবেন। অর্থাৎ একটি পর্যায়ে যাওয়ার পর আপনি আর আপনার এই ব্যবসাটিকে বাড়াতে চাইবেন না। কিন্তু আপনি যদি অনেক টাকা উপার্জন করতে চান এবং একজন প্রকৃত ধন সম্পদবান ব্যক্তি হতে চান, তার জন্য আপনাকে একটা বড় ব্যবসা করতে হবে। আর এর জন্য প্রয়োজন পড়বে অনেকগুলি লোকের, যাদের আপনি আপনার কোম্পানির জন্য স্যালারি দিয়ে কাজে লাগাবেন। আর এই লোকেদের দিয়ে কাজ করানোর জন্য আপনার প্রয়োজন পড়বে পিপলস ম্যানেজমেন্ট স্কিল। কে কী কাজ করবে, কে কী কাজ করবে না, এই সমস্ত জিনিস আপনাকে দেখতে হবে। অথবা আপনি আপনার লেভেলের কাউকে আপনার কোম্পানির জন্য কাজ করতে পারবে এবং এমন করেই সমস্ত কাজের জন্য সমস্ত লোককে নির্ধারণ করার পর আপনি সম্পূর্ণ ফ্রি হতে পারবেন। আপনাকে শুধু মেইন টপিকগুলোই ফোকাস করতে হবে এবং আপনার ব্যবসার সমস্ত প্রবলেমগুলোর সমস্যার সমাধান বার করে সেটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর পিপল ম্যানেজমেন্ট স্কিল এটি শুধু আপনার ব্যবসার ক্ষেত্রে নয়, বরং আপনার দৈনন্দিন জীবনেও অনেক বেশি কাজে দেবে। আর আপনি এটাকে একদম ফ্রিতে শিখতে পারবেন ইউটিউব থেকে অথবা সামান্য টাকা বইয়ের উপর ইনভেস্ট করে সেই বইগুলি পড়ে আপনি মানুষকে কাজ করানোর নিয়মগুলি শিখতে পারবেন। আমি আপনাকে একটি বেস্ট বই সাজেস্ট করতে পারি যেটি পড়ে আপনি কিভাবে লোকেদের আপনার নিজের জন্য কাজে লাগাবেন সেই সমস্ত জিনিস শিখে নিতে পারেন। আর এই বইটির নাম হলো হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগি। আর আপনাদের সকলের সুবিধার্থে আমরা এই বইটির একটি সম্পূর্ণ বাংলা ইবুক রেডি করেছি, অর্থাৎ কোনো সামারি নয়, বরং পুরো 1 থেকে 200 পেজের বইটি
PDF ফরম্যাটে আপনারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ থেকে 49 টাকায় নিতে পারবেন। আর আপনাদের মধ্যে প্রথম 29 জন এই বইটি 49 টাকায় নয় বরং মাত্র 29 টাকায় নিতে পারবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে এবং ওখান থেকে আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন। দেখুন, একটা কথা আপনার মাথায় সবসময় ঢুকিয়ে রাখবেন, আপনি এই পৃথিবীতে গাধার মতো খাটতে আসেননি, আপনি এই পৃথিবীতে একটি ভালো জীবন কাটাতে এসেছেন। তাই সেই সুন্দর জীবনটাকে পাওয়ার জন্য চেষ্টা করে যান এবং একটা সময় আপনি অবশ্যই সফল হবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।